গুড মর্নিং, ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা। তো দেখো আজকে সানডে, তো সানডেতে কারেন্ট অ্যাফেয়ার্সটা উইকলি হয়, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সটা হয়। তো আমরা সেই জন্য 23 থেকে 29 জুনের মধ্যে যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে, চলো সেগুলো দেখে নেব। প্রথম প্রশ্নটা আছে, প্যারিস প্যারিস ডায়মন্ড লিগ 2025 কে জিতেছেন? এটা জিতেছে আমাদের নীরজ চোপড়া। আমরা সকলেই জানি নীরজ চোপড়া সম্পর্কে কম বেশি। তো এটা দেখো, ডায়মন্ড লিগটা হচ্ছে বছরের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়, এবং এবং প্যারিসে যে ডায়মন্ড লিগটা এবার অনুষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে এই ডায়মন্ড লিগের টোটাল এবছর ডায়মন্ড লিগে 15টা চরণে অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে প্যারিসে যেটা হয়েছে সেটা হচ্ছে আহ, অষ্টমতম। ঠিক আছে, তো চলো এই সম্পর্কে আমরা কিছু জেনে নিই বিস্তারিত। ভারতের জ্যাভলিন তারকা নীরজ চোপড়া এই ইভেন্টটা হচ্ছে ফিল্ড অ্যান্ড ট্র্যাক ইভেন্ট। ঠিক আছে, এই ইভেন্টে দুর্দান্ত পারফরমেন্স করে প্রথম স্থান অধিকার করেছে নীরজ চোপড়া। 88.16 মিটার জ্যাভলিন থ্রো করেছে, এবং সেকেন্ড যিনি হয়েছেন তিনি হচ্ছে জার্মানির ওয়েবার, যিনি 87.88 মিটার থ্রো করে দ্বিতীয় স্থানে রয়েছেন। প্যারিস ডায়মন্ড লিগ 2025 সালের 20 জুন তারিখে অনুষ্ঠিত হয়েছে কোথায়? প্যারিসে। এবং এটি ডায়মন্ড লিগের অষ্টম চরণ, যেখানে টোটাল কটা 15টা চরণ হওয়ার কথা। আইএএএফ গোল্ড লিগ 1999 সালে প্রথম অনুষ্ঠিত হয়, এবং পরবর্তীকালে এই গোল্ড লিগটাই 2010 সালে ডায়মন্ড লিগ নামকরণ করে নতুন করে আবার শুরু হয়। তারপরে দেখো, 2025 সালে ডায়মন্ড লিগ 26শে এপ্রিল শুরু হয়েছে, এবং সেটা 27-28 আগস্ট পর্যন্ত চলবে। ফাইনাল ইভেন্ট, শেষ ইভেন্টটা হবে জুরিকে। মোট 32টা ইভেন্ট এই লিগে খেলা হবে। ঠিক আছে, আচ্ছা। পরবর্তী দেখো, এই যে ছবিটা আছে নীরজ চোপড়ার, সেই সম্পর্কে একটা প্যারিস ডায়মন্ড লিগের একটা ব্যানার তৈরি করা হয়েছে। হ্যাঁ, যেটা 88.1 মিটার থ্রো করার পরে ইনি এটা জিতেছে। এটা তার একটা ওয়ার্ল্ড রেকর্ড, তার নিজস্ব। পরে দেখো, নীরজ চোপড়া একজন ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড জ্যাভলিন থ্রোয়ার। আমরা জানি সকলে টোকিও অলিম্পিক 2020, যেটা করোনার কারণে 2021 অনুষ্ঠিত হয়েছে, সেখানে 87.58 মিটার জ্যাভলিন থ্রো করে সোনা জিতেছেন। এছাড়া বহু বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন ধরনের চ্যাম্পিয়নশিপ, বিভিন্ন ধরনের কম্পিটিশনে তিনি সোনা জিতেছেন। সেগুলো নীরজ চোপড়াকে নিয়ে একটা ভিডিও করা হবে। তো দেখো, অর্জুন পুরস্কার জিতেছে 2018 সালে, খেলরত্ন জিতেছে 2021 সালে, এবং পদ্মশ্রী জিতেছে 2022 সালে। এছাড়া একটা দেখো, 2024 সালে, যেটা একটু মিস হয়ে গেছে, 24 সালে যেটা প্যারিস অলিম্পিক ছিল, প্যারিস প্যারিস অলিম্পিকে সিলভার জিতেছিল, প্যারিস অলিম্পিক। যার পরে দেখো, সেকেন্ড কোশ্চেনটা দেখো, বলছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও ডিফেন্স মিনিস্টারদের মিটিং ডিফেন্স মিনিস্টার মিটিং 2025 কোথায় অনুষ্ঠিত হলো? এটা অনুষ্ঠিত হলো কিংদাও, চীনের কিংদাও শহরে। ঠিক আছে, তো এটা দেখো, সাংহাই সম্পর্কে আমরা একটু জেনে নিই। 2025 সালের সাংহাই সহযোগী সংস্থা, যেটা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক চীনের কিংদাও শহরে অনুষ্ঠিত হলো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক হবে ভারতবর্ষের জন্য, কারণ আমরা জানি গত বছর গালওয়ান ঘাটির যে সমস্যাটা হয়েছিল চীন এবং ভারতের মধ্যে, সেটা নিয়ে একটা উত্তেজনা আছে। তাছাড়া এবং চীন এবং ভারতের মধ্যে যে সীমান্ত বর্তী সমস্যাটা আছে সেটা তো আছেই। তো সেই সব দিক দিয়ে তাকিয়ে এই অর্গানাইজেশনের এই মিটিংটা যথেষ্ট গুরুত্ব রাখছে। তো দেখো, এই অনুষ্ঠানটা কবে হবে? 25 থেকে 29 জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে, বাট হয়ে গেছে। এটা 25 থেকে 27 জুন অনুষ্ঠিত হয়ে গেছে। চীন বর্তমান এবছর আর কি সিএসও এর সভাপতি দেশ হিসাবে এই বৈঠকের আয়োজন করেছে। ভারতের তরফ থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এখানে অংশগ্রহণ করেছেন। সিএসসিও এর উৎপত্তিটা একটু আমরা জেনে নিই। বলছে 1996 সালে সাংহাই 5 নামে একটি গ্রুপ তৈরি হয়, যেখানে চীন, কাজাকিস্তান, কিরগিজস্তান, রাশিয়া এবং তাজিকিস্তান ছিল। এবং 2001 সালে যখন উজবেকিস্তান এই দলে যোগ দেয়, তখন সাংহাই 5 এর নাম পরিবর্তন করে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন নামে পরিচয় দেওয়া হয়। এবার এরপরে দেখো, ভারতবর্ষ এবং পাকিস্তান একই বছরে 2017 সালের 9 জুন সাংহাই কোঅপারেশনে যোগ দেন,
এবং এরপরে এরপরে 2023 সালে 4 জুলাই ইরান আনুষ্ঠানিকভাবে এর সদস্য লাভ করে এবং সর্বশেষ 2024 সালে 4 জুলাই বেলারুশ বেলারুশ এর 10ম সদস্য রাষ্ট্র হিসাবে যুক্ত হয়। পৃথিবীর 24% জমি এবং 44% পপুলেশন ভুক্ত দেশগুলি বা এই অর্গানাইজেশনের অধীনে আছে। সিএসসিও প্রথম অধিবেশন হয় 2001 সালের 15 জুন। আমরা এর আগেই দেখে নিয়েছি যে যতক্ষণ 1996 সালে এটা তৈরি হলো তখন নাম ছিল সাংহাই পাই এবং 2001 সালে যখন উজবেকিস্তান যোগ দেয় তখন এটা এসসিও নামকরণ করে এবং সে বছরই প্রথম এর অধিবেশন ধরা হয় 15 জুন তারিখে। দেখো এই যে দেশগুলো আছে চীন, ভারত, আফগানিস্তান, পাকিস্তান, রাশিয়া, তো এই মেম্বার কান্ট্রিগুলোর ফ্ল্যাগ এখানে আছে। তো দেখো পরের প্রশ্ন হচ্ছে গ্লোবাল পিস ইন্ডেক্স 2025 ভারতের স্থান কত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটা এসছে বিভিন্ন সময়, বলতে পারো ইম্পর্টেন্ট এবং কমন প্রশ্ন। তো এটা উত্তর হচ্ছে 115তম গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের স্থান 2025 সালে। বলছে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস দ্বারা গ্লোবাল পিস ইন্ডেক্সটা জারি করা হয়। মোট 163 দেশের মধ্যে এই ইন্ডেক্সটা জারি করা হয়। এবছর ভারতের র্যাঙ্ক হচ্ছে 105, যেটা 2024 সালে ছিল, সরি 115, এটা 2024 সালে ছিল 116। প্রথম র্যাঙ্কে আছে আইসল্যান্ড এবং সর্বশেষ 163তম র্যাঙ্কে আছে এবার রাশিয়া। আইসল্যান্ড, আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ড পরপর 1, 2 এবং 3 নম্বর র্যাঙ্কে আছে। ভারতের প্রতিবেশী দেশ ভুটান আছে 21তম স্থানে, নেপাল আছে 76তম, শ্রীলঙ্কা আছে 97তম, চীন 98তম, বাংলাদেশ 123তম, মায়ানমার 153তম এবং আফগানিস্তান আছে 158তম স্থানে। গ্লোবাল পিস ইন্ডেক্স প্রতি বছর জারি করা হয়, এটা প্রতি বছর হয়। 23টি আলাদা আলাদা ইন্ডিকেটর দ্বারা এর পরিমাপ করা হয়। 2007 সালে প্রথম এই ইন্ডেক্স জারি করা হয়েছিল। তো দেখো এই কোশ্চেন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা নোট করে রাখবে, রিভাইজ দেবে। পরীক্ষায় যে কোনো পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, স্পেশালি কোনো বিষয় না, যে কোনো পরীক্ষায় আসতে পারে। দেখো এখানে ছবিটা ভালো বোঝা যাচ্ছে না, তবুও বোঝার চেষ্টা করো। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025, এখানে টোটাল কমপ্লিট ইনফরমেশনটা দেওয়া আছে। ভারতের স্থান হচ্ছে 115তম, 2.229 এর স্কোর ভারতবর্ষের, এবং এবছর টপে আছে, সরি 163 দেশের মধ্যে হয়েছে। ইকোনমিক অ্যান্ড পিস ইনস্টিটিউট অফ ইকোনমি অ্যান্ড পিস এটা জারি করেছে, এটা হচ্ছে 19তম এডিশন। এটা একটু অ্যাডিশনাল একটা ব্যাপার লিখে রাখবে, এটা হচ্ছে 19তম এডিশন। এবছরটা আইসল্যান্ড টপ করছে, পয়েন্ট হচ্ছে 1.095 এবং র্যাঙ্ক রাশিয়া আছে, যার পয়েন্ট হচ্ছে স্কোর হচ্ছে 3.441। তো চলো পরের প্রশ্নটা আমরা দেখে নিই। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় যিনি মহাকাশে গেলেন তার নাম কি? তার নাম হচ্ছে শুভ্রাংশু শুক্লা। দেখো আমরা জানি সুনীতি উইলিয়ামস এবং কল্পনা চাওলা দুজনেই কিন্তু ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু এরা ভারতীয় নাগরিক ছিলেন না, এরা সাধারণত আমেরিকার নাগরিক ছিলেন। তো যাই হোক, শুভ্রাংশু শুক্লা যিনি দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশে গেলেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। তো সেই সম্পর্কে আমরা একটু দেখে নিই। দেখো 25শে জুন 2025 তারিখে অ্যাক্সিওম 4 মিশনে লঞ্চ করা হয়েছে এবং যেখানে 4 জন মহাকাশচারীর মধ্যে ভারতীয় একজন, শুভ্রাংশু শুক্লা একজন রয়েছেন। এই মিশনটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠানো হয়েছে। প্রথম ভারতীয় যিনি মহাকাশে গিয়েছিলেন তিনি নামে ছিলেন রাকেশ শর্মা, যিনি 1984 সালে গেছিলেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, মানে মহাকাশে। এবার একটু শুভ্রাংশু শুক্লা সম্পর্কে জানি আমরা। উত্তরপ্রদেশের লখনৌ শহরে এনার বাড়ি, মানে এখান থেকে নিয়ে এসছেন জন্ম। ইন্ডিয়ার এয়ারফোর্সের একজন টেস্ট পাইলট
গগন টু মিশন সম্পর্কে তোমরা একটু দেখো। গগন মিশন হচ্ছে ভারতের একটা মিশন, যেখানে ভারতের একজন নাগরিককে যাকে মহাকাশে পাঠানো হবে। এটা হচ্ছে গগন টু মিশন, ভারতের মিশন, ঠিক আছে। তো এখানে শুভ্রাংশু শুক্লার নাম আছে। পরে দেখো, এই যে আছে চারজন অ্যাস্ট্রোনট, যার মধ্যে আমাদের শুভ্রাংশু শুক্লা ভারতীয় অ্যাস্ট্রোনট এই গেছেন। পরের প্রশ্ন দেখো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2025-এ ভারতের স্থান কত? দেখো, এই ইন্ডেক্স গুলো আগে একটা বললাম, গ্লোবাল পিস ইন্ডেক্স, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার দিক থেকে, ঠিক আছে। তো তোমরা এটা খুব ভালো করে মাথায় রাখবে এবং মনে রাখবে। দেখো, এটার হচ্ছে 99তম স্থান এবছর ভারতের আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2025-এ। দেখো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 17টা গোল আছে, 17টা গোল অ্যাচিভ করা হচ্ছে। যে কোনো দেশ এই গোলগুলো যেভাবে যত তাড়াতাড়ি এবং যত ভালোভাবে অ্যাচিভ করবে, তারা এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট ঘটাতে সক্ষম হবে এবং এই ইন্ডেক্স তারাই আগে যাবে। তো যাই হোক, ভারতের স্থান এবছর 99। এটা প্রথমবার যখন ভারত 100-র মধ্যে স্থান পেয়েছে। তো আমরা চলো একটু দেখে নিই 2025 সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট। ভারতের স্থান 99তম। 193টি দেশের মধ্যে ইন্ডেক্স জারি করা হয়। এর আগের বছরগুলোতে ভারতের স্থান কি ছিল? 2024 সালে 109 ছিল, 2023 সালে 112 ছিল, 2022 সালে 121 ছিল। তো আমরা দেখতে পাচ্ছি যথাক্রমে ভারতের উন্নতি ঘটেছে। ফিনল্যান্ড প্রথম স্থানে আছে, সুইডেন দ্বিতীয় এবং ডেনমার্ক আছে তৃতীয় স্থানে। সাস্টেনেবল ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক এই রিপোর্টটা জারি করে এবং 2016 সালে প্রথম এটি জারি করা হয়েছিল। দেখো, এখানে আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, 17টা গোলস আছে। যেমন নো পোভার্টি, জিরো হাঙ্গার, গুড হেলথ অ্যান্ড ওয়েল বিংস, এইভাবে কোয়ালিটি এডুকেশন। এখানে ভালো বোঝা যাচ্ছে না, তো যাই হোক, এখানে এই 17টা গোলস আছে এবং এখানে একটা ডিটেলস ইনফরমেশন সুন্দর করে দেওয়া আছে। ইন্ডিয়ার র্যাঙ্ক কতগুলো দেশের মধ্যে হয়, ভারতবর্ষে এই প্রথম 100-র মধ্যে ঢুকেছে, ফার্স্ট এন্ট্রি ইন্টু টপ 100। ইন্ডিয়া স্কোর 67 পয়েন্ট ইন দিস ইন্ডেক্স। গত বছর 2024-এ র্যাঙ্ক ছিল 109, এবং 2023-এ ছিল 112। তো দেখো, ইয়ার বাই ইয়ার ইমপ্রুভমেন্ট হয়েছে। ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক পরপর 3টে স্পটে আছে। এটা রিলিজ করে হচ্ছে ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। তো সবকিছু এখানে আছে, তোমরা একটুখানি এটা দেখে নেবে ঠিকঠাক করে। তাহলে পরের প্রশ্নটা দেখি, যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2025 এর আয়োজন নভেম্বর মাসে কোন শহরে হবে? এটা হচ্ছে রাজস্থানের জয়পুরে হবে, ঠিক আছে। এগুলো আমি তোমাদেরকে আগে একবার পড়িয়ে দিয়েছি, তো আবার আমি পড়াচ্ছি, কারণ উইকলি সারা সপ্তাহের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমরা আজকে আলোচনা করছি। তো দেখো, 5th খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম নভেম্বর মাসে রাজস্থানের জয়পুরে আয়োজিত হবে। আয়োজক হচ্ছে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। 2020 সালে প্রথম এটা আয়োজন করা হয়। মানে গত বছর যে খেলাটা হয়েছিল ইউনিভার্সিটি গেমস ফেব্রুয়ারিতে, 19 থেকে 29 ফেব্রুয়ারি 2024-এ হয়েছিল। পদক তালিকায় প্রথম ছিল, গত বছরের প্রথম ছিল হচ্ছে চণ্ডীগড়। খেলো ইন্ডিয়া গেম সম্পর্কে আমরা দেখি, বলছে খেলো ইন্ডিয়া। এই খেলো ইন্ডিয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটি প্রচেষ্টা, যেখানে ভারতীয় ইউথ জেনারেশনকে খেলার প্রতি আকৃষ্ট করার একটা প্রয়াস গভর্নমেন্টের তরফ থেকে করা হচ্ছে। 2018 সালে দিল্লিতে খেলো ইন্ডিয়া স্কুল গেম চালু হয়, যা পরবর্তীতে খেলো ইন্ডিয়া ইউথ গেম নামে পরিচিত হয় এবং এখান থেকে এই খেলো ইন্ডিয়ার যাত্রা শুরু। তো খেলো ইন্ডিয়া ইউথ গেম 2018 সালে শুরু হয়, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2020 সালে, খেলো ইন্ডিয়া উইন্টার গেম 2020 সালে এবং খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2023 সালে শুরু হয়। একটু মাথায় রাখবে, এগুলো বিভিন্ন সময় গুলিয়ে যেতে পারে, ঠিক আছে, ভালো করে বুঝে নেবে। দেখো, এই যে ইউনিভার্সিটি একটা ব্যানার এবছর এটা পোস্ট করা হয়েছে। তো পরের প্রশ্নটা আমরা দেখে নেব, ইন্ডিয়ান কনজারভেশন কনফারেন্স 2025 কোথায় আয়োজিত হলো?
এটা কোথায় আয়োজিত হলো? এটা হলো হচ্ছে উত্তরাখণ্ডের দেরাদুনে। উত্তরাখণ্ডের দেরাদুনে। তো দেখো, বায়োডাইভার্সিটি এবং ওয়াইল্ড লাইফ কনজারভেশন এর উপর আলোচনার জন্য 25 থেকে 27 জুন উত্তরাখণ্ডের দেরাদুনে কনফারেন্সটি আয়োজিত হয়েছে। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ দ্বারা এটি আয়োজন করা হয়েছিল। 500-র বেশি সায়েন্টিস্ট, পলিসি মেকার, এনজিও, স্টুডেন্ট, আন্তর্জাতিক প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন। 2023 সালে প্রথম এটি আয়োজন করা হয়েছিল প্রজেক্ট টাইগারের 100 বছর পূর্তি উপলক্ষে। ঠিক আছে, তো সেই বছরই ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স শুরু করেন ভারত সরকার, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা ভারতের তরফ থেকে শুরু করা হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এটা তোমরা জেনে রাখবে যে 2023 সালে প্রথম এটা শুরু করা হয়েছিল এবং এবছর কোথায় হলো, বেশি ইম্পর্টেন্ট। এবার দেখো, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স সম্পর্কে আমরা একটু জানি যে সাধারণত 7টি প্রজাতির বিগ ক্যাট আমরা জানি। বিড়াল প্রজাতির যে পশুগুলো আছে সেগুলো কি কি? 7টা প্রজাতির বলছে: টাইগার, লায়ন, লেপার্ড, স্নো লেপার্ড, পুমা, জাগুয়ার, চিতা। এই 7টি প্রজাতিকে রক্ষা করার জন্য এই ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স শুরু করা হয়েছে। 2023 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা চালু করেন। বর্তমানে 5টি দেশের সদস্য আছে। এটির বর্তমান সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে। চলো পরের প্রশ্ন। সরি, এই একটু ব্যানারটা দেখে নাও, এবছরে যে ওয়াইল্ড লাইফ ইন্ডিয়ান কনজারভেশন কনফারেন্সের ব্যানার। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নটা আমরা দেখি। এমএসএমই ডে, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ ডে কোন দিন পালন করা হয়? এটা পালন করা হচ্ছে 27শে জুন। 27শে জুন পালন করা হয়। প্রতি বছর 27শে জুন এই এমএসএমই ডেটা পালন করা হয়। 2017 সালে ইউএন দ্বারা এটা স্বীকৃতি পায়। দেখো, এবছরের থিম হচ্ছে এনহ্যান্সিং দ্য রোল ইন মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ অ্যাজ ড্রাইভার্স অফ সাস্টেনেবল গ্রোথ অ্যান্ড ইনোভেশন এবছরের থিম। দেখো, আমরা এর থেকে বুঝতে পারি যে এমএসএমই মানে হচ্ছে মাইক্রো, স্মল এবং মিডিয়াম, এই 3 ধরনের এন্টারপ্রাইজকে প্রাধান্য দেওয়া বা এর জন্য কোনো কাজ করা। এবার দেখো, এই কোন এন্টারপ্রাইজ বা কোন কোম্পানি বা কাদের আমরা কি বলবো? মাইক্রো, এম ফর মাইক্রো, যেটার নিবেশ হচ্ছে ইনভেস্টমেন্ট 2.5 করোড় হবে পার ইয়ার এবং টার্নওভার হবে 10 করোড় পার ইয়ার। ঠিক স্মল কোনটাকে বলবো? 25 কোটি, যেটার ইনভেস্টমেন্ট হবে এবং টার্নওভার হবে 100 কোটি প্রতি বছরে। এটা স্ল্যাশের মানে কিন্তু তোমরা পার ভেবো না, জাস্ট এটা আমরা একটু ডিভাইডেশন করার জন্য করেছিলাম। এবং যেটাকে মিডিয়াম বলছে, এটা প্রতি বছর 125 কোটি ইনভেস্টমেন্ট হবে এবং তার টার্নওভার 500 কোটি হবে। এগুলোকে আমরা বলবো মাইক্রো, স্মল, মিডিয়াম। তো যাই হোক, ইম্পর্টেন্টটা হচ্ছে কত তারিখে হয় এবং এবছরের থিমটা কি। ঠিক আছে, তো দেখো, এই যে এমএসএমই একটা এমএসএমই ডে, এই যে কি বলে, থিমটাও আছে এখানে। বিভিন্ন ছোট ছোট শিল্প গুলো এমএসএমই এর মধ্যে পড়ে, সেগুলোই আছে। পরের প্রশ্ন। সালখান ফসিল পার্ক কালকেই পড়িয়েছিলাম। ইউনেস্কো এর অস্থায়ী লিস্টে স্থান দেওয়া হয়েছে। এটি কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। দেখো কি বলছে, উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় অবস্থিত সালখান পার্কে ইউনেস্কো এর অস্থায়ী লিস্টে সামিল করা হয়েছে। পার্কটি প্রায় 25 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এবং কাইমুর বন্যপ্রাণী অভয়ারণ্য সংলগ্ন বিন্ধ্য পর্বতমালায় অবস্থিত। কাইমুর বন্যপ্রাণী অভয়ারণ্যটা কোথায়? বিন্ধ্য পর্বতমালার কাইমুর পার্বত্য অঞ্চলে। ঠিক আছে, কাইমুর পার্বত্য অঞ্চলে এই অভয়ারণ্য এবং এর পাশেই 25 হেক্টর একটা এলাকা নিয়ে এই পার্কটি অবস্থিত। এই পার্কটি প্রায় 1.4 বিলিয়ন বছর পুরনো জীবাশ্মের জন্য বিখ্যাত। তো বলছে, যখন পৃথিবীর শুরু বলতে অক্সিজেনের উৎপাদনের সময়, পৃথিবীতে যখন অক্সিজেনের উৎপাদন শুরু হলো, সেই সময়কার পার্ক। সেই সময় এখানে এই ব্যাকটেরিয়া গুলো দ্বারা অক্সিজেন উৎপাদিত হতো।
এখানে প্রধানত স্ট্রামোটোলাইট জীবাশ্ম পাওয়া যায়। একটা জীবাশ্মের প্রকৃতি, স্ট্রামোটোলাইট হলো প্রাচীন সায়ানোব্যাকটেরিয়া বা নীল সবুজ শৈবাল দ্বারা গঠিত স্তরযুক্ত পাললিক কাঠামো। তালখান ফসিল পাস বিশ্বের অন্যতম প্রাচীন ও সুসংরক্ষিত জীবাশ্ম স্থানগুলোর মধ্যে একটি। দেখো, বিশ্বের আমরা ইউলোস্টোন পার্কের কথা শুনেছি আমেরিকায়, সেটাও ফসিল পার্ক। তো সেই সব পার্কের থেকে এটা পুরনো এবং সুসংরক্ষিত জীবাশ্ম স্থান। 2030 সালে প্রথম এটির সন্ধান পাওয়া যায় এবং 2002 সালে আনুষ্ঠানিকভাবে এটাকে জীবাশ্ম উদ্যান হিসাবে ঘোষণা করা হয় সরকারের তরফ থেকে। দেখো, এই যে এইগুলো আছে, এইগুলো হচ্ছে সেই জীবাশ্মগুলো, এই যে আছে, ঠিক আছে। তো পাহাড়ের গায়ে গায়ে আছে পাথরের, এগুলো 1.4 বিলিয়ন ইয়ার পুরনো, ঠিক আছে। তো চলো পরের প্রশ্ন দেখি। জাতীয় পরিসংখ্যান দিবস কার জন্মতিথিতে পালন করা হয়? এটা পালন করে পিসি মহালানবিশের, ঠিক আছে। পিসি মহালানবিশের যে ভারতের জাতীয় পরিসংখ্যান দিবস প্রতি বছর 29শে জুন তারিখে প্রশান্ত চন্দ্র মহালানবিশ, পিসি মহালানবিশ এর জন্মতিথিতে পালন করা হয়ে থাকে। তিনি ভারতীয় পরিসংখ্যানের জনক বলে পরিচিত। 2007 সালে প্রথম ভারতীয় সরকার এই দিনটি পালন করার ঘোষণা করে। এই দিনটির মূল লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা এবং নীতি নির্ধারণের পরিসংখ্যার ভূমিকা সম্পর্কে সচেতনতা করা, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। থিম কি 2024-এর থিম? 25 থিম এখন আসেনি। ইউজ অফ দ্য ডাটা ফর ডিসিশন মেকিং, ঠিক আছে। 1931 সালে তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স ইনস্টিটিউট ISI প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীকালে পরিসংখ্যান কার্যক্রমের সমন্বয়ের জন্য তিনি 1950 সালে ন্যাশনাল স্যাম্পল সার্ভে এবং কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা CSO সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস প্রতিষ্ঠা করেন। স্বাধীন ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 56 থেকে 61 সালের মধ্যে হয়েছে, মহালানবিশ মডেলে হয়েছিল। এটি ভারী শিল্পের উন্নয়নের জন্য জোর দেওয়া হয়েছে। 1968 সালে ওনাকে পদ্মভূষণ দেওয়া হয়েছিল ভারত সরকারের তরফ। এই যে প্রশান্ত চন্দ্র মহালানবিশ। তারপরে দেখো, সম্প্রতি কে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট নিযুক্ত হলেন? তিনি হলেন জু জিই, ঠিক আছে। জু জি ইনি সম্প্রতি 24শে জুন 2025 তারিখে চায়না মানে চীনের প্রাক্তন ভাইস ফাইন্যান্স মিনিস্টার ঝু জিই এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন। তিনি তার 5 বছরের মেয়াদ শুরু করবেন 2026 সালে 16ই জানুয়ারি থেকে। তিনি বর্তমান প্রেসিডেন্ট জিন লিকুন এর স্থলাভিষিক্ত হবেন। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB হলো একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক যা এশিয়ার দেশগুলির অবকাঠামো উন্নয়নের জন্য অর্থায়ন করে। এর সদর দপ্তর হচ্ছে চীনের বেইজিং অবস্থিত। উদ্দেশ্য AIIB 2016 সালের জানুয়ারিতে কার্যকর করা হয়েছিল এটাকে, এবং প্রাথমিকভাবে 57টি দেশ প্রতিষ্ঠা থেকে সময় থেকে এই সংস্থার সঙ্গে যুক্ত, এবং বর্তমানে প্রায় 102টি দেশ
অনুমোদিত অনুমোদিত সদস্য দেশ। বিশ্বের মোট ৭৯% জনসংখ্যা এবং জিডিপির প্রায় ৬৫% প্রতিনিধিত্ব করে এই AIIB। ঠিক আছে, পরের প্রশ্ন। এই যে হচ্ছে ঝুজি ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2025 এর ম্যাসকট এর নাম কি? ম্যাসকটের নাম হচ্ছে ভিরাজ। ম্যাসকটের নাম হচ্ছে ভিরাজ। তো দেখো, এবছর ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স এর আয়োজক হচ্ছে নয়াদিল্লি, মানে আমাদের ভারত। ভেন্যু কোথায় আয়োজন হবে সেটা হচ্ছে জওহরলাল নেহরু স্টেডিয়াম, যেখানে 2010 সালে কমনওয়েলথ গেম হয়েছিল। আর তারিখ হচ্ছে 27শে সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর 2025, 9 দিনের প্রতিযোগিতা। পদক ইভেন্ট 186টি, 101টি পুরুষদের, 84টি মহিলাদের এবং একটি মিশ্র ইভেন্ট আছে। অংশগ্রহণকারী দেশ 100-এরও বেশি দেশ থাকবে এবং 1000-এরও বেশি অ্যাথলেটিক এতে অংশ নেবে। ম্যাসকট ভিরাজ, অ্যাম্বাসেডর হচ্ছে কঙ্গনা রানাওয়াত। আহ, এর আগে কাতার, ইউএই এবং জাপান, এরপরে ভারতে এই প্রথম, মানে এর আগে এশিয়ার মধ্যেই 3 দেশে হয়েছে এবং ভারত হচ্ছে চতুর্থ দেশ এই অনুষ্ঠানটা আয়োজন করছে প্যারা অ্যাথলেটিকটা, এবং ভারতে এটা প্রথম হচ্ছে। প্যারা অ্যাথলেটিকের প্রতিষ্ঠা হয়েছে 1984 সালে। আইপিসি অ্যাথলেটিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ নামে এটা পরিচিত ছিল। জার্মানিতে প্রথম অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে 2017 সালে এর নাম পরিবর্তন করে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ রাখা হয়। ঠিক আছে, তো দেখো এই হচ্ছে একটা ম্যাসকট, ভিরাজ নামকরণ করা হয়েছে। এই যে ব্যানার এবছরের হোস্ট ইন্ডিয়া। পরের প্রশ্ন, এশিয়ান প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারত কতগুলি মেডেল জিতেছে? এটা মেডেল জিতেছে হচ্ছে 27টি। দেখো, এশিয়ান প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2025 ভারত 27টি মেডেল জিতেছে, যার মধ্যে রয়েছে 4টি সোনা, 10টি রূপো এবং 13টি ব্রোঞ্জ। থাইল্যান্ডের নাখন রাত চাসিমা তে এটা অনুষ্ঠিত হয়েছে। 17 জুন থেকে 22 জুন পর্যন্ত এটা চলেছে। প্যারা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন এটি আয়োজন করে এবং 2004 সালে এটি শুরু হয়, এবং ভারতবর্ষ এই চ্যাম্পিয়নশিপে 27টা মেডেল নিয়ে প্রথম স্থানে আছে। ঠিক আছে, তো এই হচ্ছে ইন্ডিয়ান ফাইনাল মেডেল ট্যালি। টোটাল 27টা মেডেল, 4টে, 10টা, 13টা। চলো পরের প্রশ্ন। সম্প্রতি ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন একটি নতুন ধরনের রক্তকে স্বীকৃতি দিল। এই নতুন রক্তের নাম কি? নতুন রক্তের নাম EMM নেগেটিভ। দেখো, এটা হচ্ছে তার একটা ব্যানার। বিষয়টা আমি বলছি। সম্প্রতি ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন একটি নতুন গ্রুপের রক্ত, যেটা গোয়াদা নেগেটিভ নামে পরিচিত, একটি মানবদেহে আবিষ্কৃত 48তম রক্তের সিস্টেম, রক্তের গ্রুপ। এই রক্তের গ্রুপটি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের গোয়াদালুপের একজন ফরাসি মহিলা শরীরে প্রথম শনাক্ত করা হয়েছে 2011 সালে। রক্তটা পাওয়া গেছে, কিন্তু তখন উন্নত প্রযুক্তি না থাকায় বেশি কিছু জানা যায়নি। এখন এসে জানা গেছে যে এই বডিতে একটা অস্বাভাবিক অ্যান্টিবডি আছে, মানে যেটা সবার মধ্যে থাকে না, এবং EMM নেগেটিভ অ্যান্টিজেন নেই, তার জন্য এর নামকরণ হয়েছে EMM নেগেটিভ। ঠিক আছে, এটা পৃথিবীতে একজনেরই পাওয়া গেছে এখনো পর্যন্ত। স্ট্রেইট অফ হরমুজ কোন 2 সাগরকে যোগ করে? স্ট্রেইট অফ হরমুজ আমরা জানি পার্সিয়ান গল্ফ এবং ওমান গল্ফ। ঠিক আছে, তো দেখো এই যে আছে স্ট্রেইট অফ হরমুজ, এই সরু জায়গাটা, এটা হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ। পাশে ইরান, এবং কেন ইরানের সম্পর্কে দেখাচ্ছি, এই দুটো জায়গা সাদা করে দেওয়া আছে ছবিতে। সেটা হচ্ছে আমরা জানি কিছুদিন আগে ইরান এবং ইসরায়েলের মধ্যে খুব যুদ্ধ হলো, এবং সেই জন্য
এবং তারপর আমেরিকা ইরানের উপর মিডনাইট হ্যামার বলে একটা অপারেশন লঞ্চ করলো, যেখানে ইরানের 3টে পারমাণবিক ঘাঁটিতে বোমা নিক্ষেপ করলো, যার পরে এই স্ট্রেট অফ হরমুজ, যেটা ইরানের কন্ট্রোলে ছিল, সেটা এখানে বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করলে লস কি বলছে, পৃথিবীর 20% থেকে 30% ক্রুড অয়েল এই পথে আহ, যায়, এই পথে চালানো, আর প্রায় 37% ন্যাচারাল গ্যাস এই পথে বাণিজ্য করা হয়। তো এটা যদি বন্ধ হয়ে যায়, বাণিজ্যের খুবই ক্ষতি হবে। তো চলো, এই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্স। বৃষ্টি এসে গেছে, প্রচন্ড আওয়াজ হচ্ছে, সমস্যা হচ্ছে। তো চলো, থ্যাংক ইউ, তোমরা পড়ো, ভালো থাকো।